বর্তমান সরকারে যে সকল মন্ত্রী মিনিস্টার ব্যস্ত সময় কাটাচ্ছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত আছেন তিনি এবং তার সঙ্গে প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা রূপে যে নিয়ে আছেন, সবার জীবন এখন রীতিমতো ত্রাহি ত্রাহি ভাবে চলছে। আপনারা জানেন যে এই সরকারের মাত্র ৪৫ দিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী বহু দেশ ভ্রমণ করেছেন। তার উল্লেখযোগ্য ভ্রমণগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর ভারত, এবং ভারত থেকে তিনি আবার মরিশাস গিয়েছেন। সেখান থেকে ফিরে তিনি বেইজিংয়ে যাবেন। বাংলাদেশের যে রাজনীতি এই মুহূর্তে যেভাবে বিদেশ নির্ভর হয়ে পড়েছে, যেভাবে সরকারের হাত পা রীতিমতো শিকলবন্দি হবার উপক্রম হয়েছে, এরকম বিপদে আমরা কখনো কোনো অবস্থাতে পড়িনি স্বাধীনতার পরে আজ অবধি। শুরুটা হয়েছিল ডিপ স্টেট দিয়ে। শেখ হাসিনার পতনের জন্যে এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য উভয় পক্ষই বিভিন্ন সময় বিদেশিদের দ্বারস্থ হয়েছেন। আপনাদের মনে আছে যে শেখ হাসিনার জামানাতে সেই ২০১৪ থেকে ভারতের পররাষ্ট্র সচিব, ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে চীন এবং আমেরিকার যারা লবিস্ট গ্রুপ রয়েছে তাদের সঙ্গে প্রাণান্ত চেষ্টা করে আওয়ামী লীগ চেষ্টা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। অন্যদিকে জামাত এবং বিএনপি কি করে ইউরোপীয় ইউনিয়নকে নিজেদের পক্ষে আনা যায়, কি করে হোয়াইট হাউসে নিজেদের বক্তব্য পৌঁছে দেওয়া যায়, বিভিন্ন লবিস্ট গ্রুপকে নিয়োগ করা যায়। এর বাইরে বিভিন্ন সংগঠন, সেটা নেতিবাচক হোক যা কিছু হোক, আমরা জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সকল প্রলয়ঙ্কারী ঘটনার কথা শুনতে পাই, স্নাইপার রাইফেল, সেই রাইফেলের গুলি, আরও অনেক কিছু, দিন যত যাবে এগুলো বের হবে। ফলে কি হলো, শেষ পর্যন্ত একটা বিপ্লব হলো। এখন বিপ্লবীরা বলছে যে তাদের এই বিপ্লবকে গিলে খেয়ে ফেলেছে মার্কিন ডিপ স্টেট। বোঝার চেষ্টা করুন। তো তারই প্রেক্ষিতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন, আমরা দেখতে পেলাম যে এই ভদ্রলোক আসলে মূলত কিছুই করতে পারছেন না। তাকে একবার ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে হচ্ছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করতে হচ্ছে। চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতের পরিবর্তে তাকে চীনের দ্বারস্থ হতে হচ্ছে। চীনের বিমান ঘাঁটি বাংলাদেশে হবে লালমনিরহাটে। সেখানে চীনের একটি হাসপাতাল হবে, তিস্তা প্রকল্প চীন বাস্তবায়ন করবে। এই বিষয়গুলো নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছিল এবং ভারতের সঙ্গে ওই মুহূর্তে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাচ্ছিল। আর আমেরিকা সেন্ট মার্টিন নিয়ে নেবে, বঙ্গোপসাগরে ঘাঁটি করবে, তারপর মায়ানমারে একটি খ্রিস্টান রাষ্ট্র করবে। সেই খ্রিস্টান রাষ্ট্র করার জন্য বাংলাদেশে একটা করিডোর তারা নেবে, সেফ প্যাসেজ তারা নেবে, এজন্য একটা চুক্তি তারা করতে চাচ্ছে। এরকম নানা রকম তথ্য উপাত্ত, কথা, গল্প গুজব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো এবং আমরা খুব অল্প কয়েকদিনের মধ্যেই এ সকল কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর খেই হারিয়ে ফেললাম। ফলে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় এনেছিলেন দেশে এবং দেশের বাইরে, যারা তার পেছনে ছিলেন একেবারে যক্ষের ধরের মতো তাকে সবসময় মাথার উপর করে রাখতেন, তারা মুহূর্তের মধ্যে তাকে আছাড় দেওয়ার চেষ্টা করলেন। তিনি আত্মরক্ষার্থে, বলতে গেলে সেফ এক্সিটের জন্যে, সমঝোতার জন্যে তারেক রহমান সাহেবের দ্বারস্থ হলেন এবং যেটি লন্ডন বৈঠক হিসাবে ইতিহাসে অমর হয়ে থাকবে।
এখন বাংলাদেশে যারা রাজনৈতিক বিরোধী পক্ষ আছে তারা দু চক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে পারেন না, তার নাম শুনতে পারেন না, এবং এই যে লন্ডন বৈঠক, সেই বৈঠকটিকে তারা লন্ডন কনস্পিরেসি বা লন্ডন ষড়যন্ত্র রূপে আখ্যায়িত করে। স্বয়ং পার্লামেন্টের যারা সংসদ সদস্য তারা বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে নির্বাচনের ফলাফলটা রেডি করে ট্রফি তৈরি করে, মানে ট্রফি মানে নির্বাচনের ফলাফল, তারপরে সে ট্রফি মানে বিজয়ী, ট্রফি তো বিজয়ীদেরকে দেয়, পরাজিতদেরকে দেখে না। তো সেই যে ট্রফিটা তৈরি করে তারেক রহমান সাহেবের হাতে দিয়ে আসছেন। এটা যদি একটা ভাব সম্প্রসারণ করেন, আপনি বোঝার চেষ্টা করেন এটা কত মারাত্মক কথা। সেই কথাগুলো কিন্তু এখন আলোচনা হচ্ছে। এ সকল আলোচনার প্রতিক্রিয়ায় বিএনপির যারা লোকজন তারা আসলে এখনো মুখ খুলেননি, আর মুখ খোলাটাও সম্ভব নয়। ভীষণ সেন্সিটিভ কথাবার্তা, কিন্তু অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপির যারা লোকজন তারা বিব্রত, তাদের মুখে হাসি নেই এবং তারা বিরোধী পক্ষের এই সকল কথাবার্তার সঠিক উত্তর তারা দিতে পারছেন না। এরকম একটা জটিল যখন অবস্থা দেশের মধ্যে, তখন এই সরকার যা করতে পারবে আগামীতে তারা কেবল দুর্বলের উপর অত্যাচার করতে পারবে, সবলের উপরে তারা তাদের আইন প্রয়োগ করতে পারবে না। এমনকি নিজের দলের যারা লোকজন রয়েছেন, চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, সিন্ডিকেট সদস্য, তাদের বিরুদ্ধেও তারা ব্যবস্থা নিতে পারবেন না। ধরুন এখন এই সময়টিতে প্রায় $4.25 বিলিয়ন মার্চ মাসে এসেছে, আর প্রথম সপ্তাহে এপ্রিলের যে রেমিটেন্স এসছে বিদেশ থেকে সেটা অতীতের যে কোনো সময়ের চাইতে, এমনকি মার্চ মাসে যে $4.25 বিলিয়ন এলো এবং তা অতীতের সকল রেকর্ড ব্রেক করলো। তো সেই যে রেকর্ড ব্রেক করার পরে আবার নতুন রেকর্ড ব্রেক হলো এপ্রিল মাসে। ইট মিনস আমাদের ফরেন রেমিটেন্সের অভাব নেই, কিন্তু তারপরে ভোজ্য তেলের দাম কেন বাড়ল? জ্বালানি তেলের ব্যাপারে ধরুন হরমুজ প্রণালী বন্ধ, বিকল্প পথ থেকে আসতে কষ্ট হচ্ছে, এসব নিয়ে আপনি নানা রকম কথাবার্তা বলতে পারেন, কিন্তু সয়াবিন, পাম অয়েল বা অন্য যে সকল রান্নার যে তেল সেটা নিয়ে কেন কথাবার্তা হচ্ছে? মার্কেটে কেন পাওয়া যাচ্ছে না? দাম কেন আকাশচুম্ব হয়ে গেল? জামাতের সভাপতি ডক্টর শফিকুর রহমান তিনি চমৎকার একটি কথা বলেছেন যে বাজারে তেল নেই, কিন্তু পার্লামেন্টের ভিতরে তেলের কোনো অভাব নেই। সরকার দলীয় সংসদ সদস্য যারা আছেন, মন্ত্রী যারা আছেন, তারা দিদারসে ধুমছে তারেক রহমান সাহেবকে মহামানব বানানো, বেগম জিয়াকে মহামানব বানানো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অতি মানব বানানো, শুধু মহামানব নয়, অতি মানব মানে অলৌকিক গুণসম্পন্ন অতি মানব। এবং জাইমা রহমান, তার মা যিনি আছেন জুবাইদা রহমান, তাদেরকে মানে নারী জাগরণ, নারী আন্দোলন, নারী জাতির সেই মাউন্ট এভারেস্ট এটি বানানোর জন্য ড্রামের পর ড্রাম তেল নিয়ে সরকারি দলের যারা লোকজন রয়েছেন তারা সারা দিন গবেষণা করছেন যে এই তেল কিভাবে মাখলে, কিভাবে এই তেলগুলো ব্যবহার করলে নেতার মনোরঞ্জন হবে, নেতা খুশি হবেন। এই যখন দেশের অভ্যন্তরীণ রাজনীতি, তখন ভারত, পাকিস্তান এবং আমেরিকা, সঙ্গে চীন, এই দেশগুলোর যে চাপ আমাদের দেশের উপর, এগুলো রীতিমতো সরকারকে আলু ভর্তা বানিয়ে ফেলছে। আপনারা জানেন যে আমেরিকা এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক তাদের যে একটা স্ট্র্যাটেজি রয়েছে, সেই ইন্দো প্যাসিফিক যে জোট, সেই জোটে বাংলাদেশকে তারা চাচ্ছিল শেখ হাসিনার জমানা থেকে। শেখ হাসিনা সেখানে যোগদান করেননি মূলত চীনের কারণে। আবার
ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যেটা সেন্ট মার্টিন নিয়ে আমেরিকা যে কাজ করেছে, বোয়িং বিমান বিক্রি নিয়ে যে কাজগুলো করেছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনীকে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে তারা যেভাবে বাংলাদেশকে চুক্তিবদ্ধ করেছে, এটা স্পষ্টতই ভারত এবং চীন দুটো রাষ্ট্রকেই এই সময়টাতে বাংলাদেশের প্রতি বিরক্ত করে ফেলেছে। এই দুটো রেগুলার ব্যবসা, এবং এখানে রীতিমতো যা হয় পুকুর চুরি হয়। তো এই দুটো ব্যবসায় আবার ভারত এবং চীন তাদের আধিপত্য বিস্তার করার জন্য সঙ্গত কারণেই সরকারের উপর চাপ প্রয়োগ করছে। ভারত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা, শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতিতে প্রতিষ্ঠিত করা, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে এবং বিচারের নামে যা কিছু চলছে সেগুলোকে মিনিমাইজ করার জন্য তারা চাপ অব্যাহত রাখবে। আর অন্যদিকে পাকিস্তান, তাদের অর্থনৈতিক সংগতি নেই, কিন্তু তাদের যে থিওলজি, ধর্মতত্ত্ব, তাদের যে আইডিওলজি, তারা যে আদর্শ ধারণ করে, এবং ৭১-এ তারা যেভাবে পরাজিত হয়েছে, এই বাংলাদেশের মাটিতে ভারতকে অপমান করে তার প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করবে। চীন ব্যবসা বাণিজ্য করবে, তার সঙ্গে সঙ্গে এখানে তাদের আধিপত্য বিস্তার করবে, যাতে করে ভারত এই ভূমিটিকে চীনের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। অন্যদিকে ভারত দরকার হলে সার্জিক্যাল স্ট্রাইক করবে, কিন্তু বাংলাদেশে চীনের উপস্থিতি মেনে নেবে না। তো এরকম যখন একটা অবস্থা, রাজনীতির এরকম একটি অবস্থা, কূটনীতির এরকম একটি অবস্থা, রাজনীতি অভ্যন্তরীণ, কূটনীতি বহির্বিশ্বের, ঠিক সেই সময়টিতে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে অর্থনৈতিক ভিত্তি দরকার সেটা একদম নেই, যে পরিবেশ দরকার সেটাও প্রতিকূলে, যে সময় দরকার, এই সময়টিতে অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, এই পুরো সময়টি প্রকৃতি এবং পরিবেশ মানুষকে উত্তেজিত করে, মানুষকে বিক্ষুব্ধ করে। অভাব অভিযোগ এই মুহূর্তে চরমে, তার সঙ্গে এই যুদ্ধের কারণে আরও নতুন সমস্যা হয়ে গেছে, ফলে মানুষ মুহূর্তের মধ্যে ধৈর্য হারিয়ে ফেলছে। এবং এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, কে চাঁদাবাজ, কে মন্ত্রী, কে এমপি, কে অন্য কোনো বড় পদ পদবিতে আছে, ডাজ নট ম্যাটার। মানুষ প্রথমত গালাগাল করছে, সুযোগ পেলে নিজেরা মারামারি করছে, অন্যকে মারছে, গায়ে হাত দিচ্ছে। পুলিশ এমনিতে মনোবল হারানো, সেনাবাহিনীও অনেকটা গা ছাড়া অবস্থায়। ফলে এই যে বিদেশি যে চাপ, সেই চাপের ফলে যে আলু ভর্তা, সেই আলু ভর্তায় আমরা কতটা ক্ষতিগ্রস্ত হব সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।